স্পয়লার অ্যালার্ট, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে ভাই, আগে থেকে বলে নিচ্ছি, বিরক্ত হবেন না। আপনাদের দরকারেই কিন্তু আমরা অনেক ইনফরমেশন নিয়ে রিসার্চ করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো এই ফোনটা আপনি কেনেন বা নাই কেনেন, এই ইনফরমেশনগুলো যদি একটু জানা থাকে আপনার, অনেক কাজে আসবে। ভিডিও বড় করলে তো আমাদের আর কষ্ট বেশি, করবো কেন, আপনারা আবার দেখতেও চান না, বাট এই কারণেই করি যেন আপনারা অনেক কিছু বোঝেন, অনেক কিছু জানেন। একটা ফোন বের হয়েছে, নাচতে নাচতে কিনে ফেললেন আপনি, বাসায় গিয়ে দেখলেন হায় হায় কামরা কি করছি আমি, এইটা যাতে না হয় এই জন্য আমরা এত আলাপ করি। মানে এই ফোনটা ওরকম সেটা বলতেছি না, সেটা ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার হাতে রয়েছে টেকনো পোভা কার্ভ 2 এবং এই ফোনটাতে বেশ কিছু ফিউচারিস্টিক ফিচার রয়েছে যেগুলো আমরা মনে মনে আশা করি আর কি, কম দামে অন্তত। আবার কিছু ফিচার রয়েছে হুইচ ইজ আনএক্সপেক্টেড। সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা হবে। টেকনো পোভা সিরিজ নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক আগ্রহ থাকে, অনেক কিউরিওসিটি থাকে, ডিফারেন্ট একটা ভাইব থাকে টেকনোর এই সিরিজটাতে। সো প্রচুর বিক্রি হবে এই ফোনটা অবশ্যই, বাট কিছু জিনিস আপনার জেনে রাখা উচিত যাতে কেনার পরে ধরা না খেয়ে যান। সো সে সমস্ত বিষয় নিয়ে আলাপ হবে আমাদের আজকের ভিডিওতে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা চাইনা টুইনা পাস। বাট শুরুতেই ডিজাইনটা নিয়ে একটু কথা বলতে চাই। টেকনো একেবারে ফ্রেশ একটা লুক নিয়ে হাজির হয়েছে, যদিও এই ডিজাইনটা যে একেবারে স্ট্যান্ড অ্যালোন সেটা বলবো না, মানে বিভিন্ন কোম্পানি থেকে একটু একটু নিয়ে আর কি অনুপ্রাণিত। বাট ভালো ব্যাপার হচ্ছে ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ প্রিমিয়াম একটা ভাইব পাবেন, ফিউচারিস্টিক একটা ফিল পাবেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি কিছুটা লাইটিংয়ের ব্যবস্থা করা যেত, অনেক ফোনে আমরা দেখেছি, টেকনোর অনেক ফোনেও দেখেছি, তাহলে জিনিসটা দেখতে না আরো বেশি ফিউচারিস্টিক লাগতো। টেকনো এই ডিজাইনটার নাম দিয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন। বোঝাই যাচ্ছে যে একটু ফিউচারিস্টিক লুক দেওয়ার চেষ্টা করেছে তারা। টেকনো তাদের পোভা সিরিজের ফোনগুলোতে ডিফারেন্ট একটা ভাইব দেওয়ার চেষ্টা করে, কিছুটা ফাঙ্কি ডিজাইনের হয়ে থাকে। যদিও ফোনটা একেবারে পুরাপুরি প্লাস্টিকের তৈরি, তবে কম্প্যাক্ট আর কার্ভ হওয়ার ফলে হ্যান্ডফিলটাও কিন্তু বেশ প্রিমিয়াম আমার কাছে মনে হয়েছে। এই ফোনের ওয়েট আমরা পেয়েছি 196 গ্রামের আশেপাশে। তবে ভালো ব্যাপার হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা একদম ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। 7.42 মিলিমিটার হচ্ছে এই ফোনের থিকনেস, অথচ এই ফোনে ইমপ্লিমেন্ট করা হয়েছে 8000 mAh এর ব্যাটারি, যেটা আমাদের অনেকের স্বপ্ন থাকে। আমি কিন্তু বলছিলাম এই কিছুদিন আগে যে 2026 সালেই আমরা 15,000 mAh এর ফোন রেগুলার দেখতে পাবো, যেটার প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। এনিওয়ে, এত পাতলা ফোনে এত বড় ব্যাটারি, জিনিসটা সত্যি প্রশংসা করতে হবে টেকনোর। আর টেকনো দাবি করতেছে যে পৃথিবীতে 8000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি যত ফোনের আছে তার মধ্যে এটাই সব থেকে স্লিম ফোন। এই ফোনের রেয়ারও কিন্তু কার্ভ, ফলে পেছন থেকে বেশ প্রিমিয়াম ভাই পাওয়া যায়। ডিউরাবিলিটির দিক দিয়ে ফোনটা বেশ ভালোই শক্ত, IP64 এর রেটিংও আছে, মানে ধুলা বা স্প্ল্যাশ প্রোটেকশন আছে। আর 1.5 মিটার ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে SGS এর। বাট তবু আমি বলবো যে ভাই, যতই সার্টিফিকেশন থাকুক, যখন ফোনটা পড়বে না, মানে কিভাবে যে পড়বে আপনি তো জানেন না, ফোনও জানে না, ভেঙে যাওয়ার একটা চান্স আছে। সো সবসময় একটু প্রোটেকশন নেওয়ার চেষ্টা করবেন, ব্যাক কভারটা ইউজ করবেন। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক জায়গায় রয়েছে। একটা সময় ছিল যখন দামি দামি ফোনেরও কিন্তু বেজেল অনেক মোটা থাকতো, আর এখন খেয়াল করে দেখেন একদম অল অ্যারাউন্ড সিমেট্রিক্যাল বেজেল রয়েছে এই ফোনের। আর এর যে ক্যামেরা কাট আউট, সেলফি ক্যামেরা কাট আউট, সেটাও যথেষ্ট ছোট। সো দারুণ একটা ভিজুয়াল পাওয়া যাবে এই ফোন থেকে। ভাই সরি, দাম বলতে ভুলে গেছি এই ফোনের। আর একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে 8256 এবং এর দাম হচ্ছে 37,000 টাকা। এখন 37,000 টাকা এই ফোনটা কেনা ঠিক হবে কিনা অবশ্যই ভিডিওটা শেষ করলে আপনারা বুঝতে পারবেন। টেকনোর বেশ কিছু ফোনে আমরা পরপর দেখতে পাচ্ছি বেশ ভালো ডিসপ্লে তারা ব্যবহার করছে। এখানেও তারা 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, রিফ্রেশ রেট আবার 144 হার্জ। যদিও 144 হার্জটা সবসময় আপনার কাজে আসবে না, ইনফ্যাক্ট খুবই কম কাজে আসবে, কারণ ম্যাক্সিমাম অ্যাপগুলো কিন্তু 60 হার্জে পড়ে আছে। 120 হার্জও ঠিকঠাক মতো পাওয়া যায় না, সেখানে 144 হার্জ তো দূর কি বাদ। এনিওয়ে, এটা একটা ভালো শুরু এবং ধীরে ধীরে সমস্ত ফোন কোম্পানিগুলা এটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে দিক, সেটাই আমরা চাই। এটা একটা কার্ভ ডিসপ্লের ফোন এবং কার্ভেচারটা খুব বেশি না, মানে মিল্ড টাইপের, যেটা দারুণ একটা ফিল দেবে আপনাকে। মানে কার্ভ আবার কার্ভ না, মাঝামাঝি একটা জিনিস। ব্রাইটনেস যথেষ্ট ভালো, 4500 নিটস, ফলে ইনডোর এবং আউটডোর, পাশাপাশি ডিরেক্ট সানলাইটে এর ভিজিবিলিটিতে কোনো সমস্যা আপনার ফেস করতে হবে না। এই ডিসপ্লের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 2160 হার্জ, যেটা গেমারদের অনেক কাজে আসবে। আর সেই সঙ্গে রয়েছে 2304 হার্জের PWM ডিমিং, যে জিনিসটা লো ব্রাইটনেসে চোখের স্ট্রেন কমানোর জন্য যথেষ্ট কাজে আসে। পিপিআই যথেষ্ট ভালো, 429, যেটা অ্যাবভ স্ট্যান্ডার্ড আমি বলবো। যথেষ্ট ক্রিস্প ভাইব্রেন্ট পিকচার কোয়ালিটি আমরা পেয়েছি। কালারগুলো যথেষ্ট পপ আপ করে, ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাকই মনে হয়েছে আমাদের কাছে। এত কিছু পরেও তারা ডিসপ্লে প্রোটেকশনের কথা ভেবেছে। আজকাল অনেক কোম্পানি প্রোটেকশনের কথা ভুলে যায় আর কি, মানে বুঝেও না বোঝার ভান করে। এনিওয়ে, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এখানে রয়েছে, ভালো লাগছে জিনিসটা। বাট
আরেকটা জিনিস বলে দিই ভাই, এখানে যত প্রোটেকশনই থাক না কেন ভাই, গরিলা বলেন, হনুমান বলেন, বাঘ ভাল্লুক, যত প্রোটেকশনই থাকুক না কেন, আপনি নিজে একটা প্রোটেক্টর লাগাই নিয়েন ভাই, ভালো মানের প্রোটেক্টর, কারণ পড়ছে তো গেছে, ম্যাক্সিমাম সময় এরকমই হয়। সো এই ডিসপ্লে আমি বলবো যে অ্যাবভ স্ট্যান্ডার্ড, যেটা ইউটিউবের কন্টেন্ট কনজিউম করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেমিং ইত্যাদি কাজের জন্য ডিসেন্ট। মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 5G চিপসেট যেটা এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটাকে বলা যায় যে একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট। খুব বেশি ফোনে আমরা দেখি নাই, একটা ফোন সম্ভবত আমরা রিভিউ করেছি কয়েকদিন আগে, ইনফিনিক্সের নোট এজ। এই নিয়ে মোট 2টা ফোনের দেখা আমরা পেলাম এই চিপসেটের। এইটা যে অনেক বেশি পাওয়ারফুল চিপসেট ওইটা বলা যাবে না, এটা একটা এন্ট্রি লেভেলের 5G চিপসেট, বাট এটা বেশ ভালোই অপটিমাইজড এবং পারফরমেন্স মোরালেস ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে। চলুন আরেকটু ডিটেলস জেনে আসি। এই প্রসেসরটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটা অক্টাকোর চিপসেট, যার 8টা ক্লাস্টারের মধ্যে 4টা হচ্ছে 2.4 GHz এর কর্টেক্স A78, আর বাকি 4টা 2 GHz এর কর্টেক্স A55। মালি G610 MP2 হচ্ছে এই চিপসেটের জিপিইউ, যেটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 মেগাহার্টজ। এইটা স্লাইটলি আমার কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আমার মনে হয় আর একটু বেশি, অন্তত 1.2 গিগাহার্টজ যদি হতো তাহলে কিন্তু ভিজুয়াল আরও বেটার পাওয়া যেত, মানে ডিসপ্লে কিন্তু ওই ভিজুয়াল দিতে সক্ষম। এইটা হাই এন্ড কোনো 5G চিপসেট না, কিন্তু সলিড মিড রেঞ্জ পারফরমেন্স পাবেন এটা থেকে। ডেইলি ইউসেজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং, এগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারে এই চিপসেটটা। আর যদি হেভিলি গেমিং করতে চান তাহলে ডেফিনেটলি গ্রাফিক্সের অনেক লিমিটেশন এতে পাবেন, এবং সেটাই স্বাভাবিক। এই ফোনে আরেকটা দারুণ কাজ করেছে টেকনো, সেটা হলো G1 এবং AC1 নামক ডেডিকেটেড 2টা চিপসেট ইউজ করেছে তারা, মানে মেইন প্রসেসরের পাশাপাশি। G1 এর কাজ হচ্ছে নেটওয়ার্কটা বুস্ট করবে, মানে ওইটা ডেডিকেটেডলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিটা ও বেশি ক্যাপচার করতে পারবে এবং প্রসেস করতে পারবে। আর AC1 এর কাজ হচ্ছে ওয়াইফাই সিগন্যাল বুস্ট করবে। সো এই ফোনে আরও বেটার ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল পাওয়ার কথা, যেটা লং রানে গেলে আসলে বোঝা যাবে যে আদৌ কতটুকু কাজ করে। বিশেষ করে ধরেন যে সমস্ত জায়গায় একটু নেটওয়ার্ক দুর্বল, গ্রামগঞ্জের অনেক মানুষ আছেন যে তারা নেটওয়ার্ক ঠিক মতো পান না, তাদের ফোনে আরও বেটার নেটওয়ার্ক পাওয়ার কথা। বাট এটা টেস্ট করতে হবে আমাদের, তারপরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। বাট আমার মনে হয় যে এটা একটা ভালো ইনিশিয়েটিভ। আমাদের দেশের মতো জায়গায় আসলে এই জিনিসটা দরকার। আমরা তো মানে বাইরে গেলে 5G, মানে উঠানে গেলে 4G, ঘরের মধ্যে আসলে 2G, আর অসময়ে গেলে কিছুই থাকে না, এরকম একটা পরিস্থিতিতে আমরা থাকি। এনিওয়ে, দেখা যাক এইটা কিভাবে কাজ করে। তবে সব কিছু ছাপিয়ে আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, আমাদের দেশে 5G অলরেডি চালু হয়ে গিয়েছে। এই ফোনে 20টা ব্যান্ড সাপোর্ট করে, যেটা 5Gর যে স্ট্যাবিলিটি, ওর পোটেনশিয়াল খুব ভালোভাবে পাওয়া যাবে, কারণ ম্যাক্সিমাম ফোনে কিন্তু 20টা ব্যান্ড নাই। 5Gর যে ব্যান্ডই ইউজ হোক না কেন, আপনার BTS এর আন্ডারে, BTS মানে হচ্ছে টাওয়ারের আন্ডারে, এই ফোনটা কিন্তু সেটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে। আচ্ছা, এবার র্যাম রম নিয়ে একটু আলাপ করা দরকার, কারণ সারা পৃথিবীতে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। ইনফ্যাক্ট ফোনের দাম এই যে বাড়লো ভাই। সো বাড়ার আগে যদি এই ফোনটা রিলিজ হতো তাহলে আই গেস টেকনো এটার দাম 30-এর আশেপাশে রাখতো আর কি। ওইটা নিয়ে পরে আলাপ করতেছি। বাট স্টোরেজের আলট্রা শেয়ার ফেলি, LPDDR5X র্যাম দিয়েছে তারা এই ফোনে। বিশাল খুশি হয়ে গেছি আমি যে আরে ভাই, যেটা ফ্ল্যাগশিপ ফোনে আমরা দেখি ওইটা তারা একটা মিড রেঞ্জের ফোনে দিছে, কিন্তু স্টোরেজের ভেরিয়েন্ট দিছে UFS 2.2। মানে হইল কিছু এটা ভাই, আপনি কোট পরাই দিছেন, টাই পরাই দিছেন, আর নিচে পরাই দিছেন আমার লুঙ্গি। জিনিসটা কেমন হয়ে গেল না? ফান পার্ট, LPDDR5X র্যাম দিছে টেকনো, রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। বাট স্টোরেজের ভেরিয়েন্ট এই দামের একটা ফোনে অন্তত UFS 3.0, 3.1 এইটার আশেপাশে দিলে ভালো হতো, তাহলে স্পিড কিন্তু ম্যাচ করতো। একটার স্পিড অনেক বেশি, মানে হায়ার স্পিড, স্টোরেজের স্পিড হচ্ছে স্লো, তাহলে হইলো না তো, দুইটা তো ম্যাচ করলো না। এখানে যেটা হবে, পারফরমেন্সের কোথাও কোথাও গিয়ে একটু বটলনেক হওয়ার চান্স থেকে যাবে। ও আরেকটা জিনিস, এই যে চিপসেটটা 7100, এটা কিন্তু UFS 3.1 সাপোর্টেড, তার মানে টেকনো চাইলে এখানে দিতে পারতো। আর একটা ড্রব্যাক এখানে আছে, আর সেটা হলো এই ফোনে নেই কোনো মেমোরি কার্ড স্লট। তার মানে আরেকবার বলি, আমার একটু মেমোরি কার্ড লাগবে আর কি। আপনাদের যার কাছে আর কি মেমোরি কার্ড আছে, একটু আমার ঠিকানায় পাঠাই দিন ভাই, আপনারা আর এই ফোন ইউজ করতে পারবেন না যদি এটা কেনেন আর কি। এনিওয়ে 256GB কারো কারোর জন্য ঠিক আছে, বাট একটা সময় গিয়ে দেখবেন যে 256GB আপনার কাছে কম হয়ে গিয়েছে। একটা মেমোরি কার্ড যদি ব্যবহার করতে পারতেন ভালো হতো। সো এই অপশনটা রাখা উচিত, অন্তত হাইব্রিড মেমোরি কার্ড স্লটও যদি দিত টেকনো ভালো হতো। আর যদি মেমোরি কার্ড নাই দিবে তাহলে 512GB ইন্টারনাল স্টোরেজ দিক, তাহলে আর মেমোরি কার্ড স্লট আমরা চাইবো না, কি বলেন?
iOS 16 যেটা যথেষ্ট সফিস্টিকেটেড, আমরা টেকনোর ইউআই নিয়ে অনেক আগে বেশ সমালোচনা করতাম। রিসেন্টলি কিন্তু এই সমালোচনার সুযোগ অনেক কমে এসেছে, যথেষ্ট ক্লিন আমার কাছে মনে হয়েছে। আইকন ডিজাইন থেকে শুরু করে এর যে অ্যানিমেশন সবকিছুই আগের চাইতে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এবার তারা গ্লো স্পেস গ্লাস থিম নামক একটা ডিজাইন ব্যবহার করেছে, বলতে পারেন এটা ইন্সপায়ার্ড ফ্রম iOS। এটাই ট্রেন্ড আর এটাই সবার পছন্দের, দেখতে অবশ্য বেশ ভালোই লাগে। ইউআই এক্সপিরিয়েন্স এর কথা বললে অ্যাপ সুইচিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট স্মুথ ছিল, আর এর যে অ্যানিমেশন ট্রানজিশন সবই আমার কাছে ফ্লুইডই মনে হয়েছে। মাল্টিটাস্কিংয়েও তেমন কোনো হিকআপ বা ল্যাগ আমরা পাইনি, তবে অনেকগুলো অ্যাপ যদি আপনি বিশেষ করে হেভি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করেন তাহলে তো একটু স্ট্রাগল আপনাকে করতেই হবে। র্যাম ম্যানেজমেন্ট আমাদের কাছে ডিসেন্টই মনে হলো, মানে খুব বেশি ওয়ারিড হওয়ার মতো ইস্যু আমরা পাইনি। কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে যেটা আপনি চাইলে ডিসেবল বা আনইনস্টল করতে পারবেন। কাস্টমাইজেশনের যথেষ্ট সুযোগ রয়েছে, টেকনোর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি চাইলে গেস্টার, নেভিগেশন, লক স্ক্রিন, কাস্টমাইজেবল 3D ওয়ালপেপার, আইকন, থিমস ইটিসি নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। টেকনো বলছে 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 3 বছরের সিকিউরিটি অ্যান্ড প্যাচ আপডেট পাওয়া যাবে এই ওএসে। বাট আই গেস এটা আরেকটু বাড়ানো উচিত, কারণ কোনো কোনো কোম্পানি তো 7 বছর পর্যন্ত দেয়। এনিওয়ে অন্তত 4 বছর করা উচিত বলে আমার কাছে মনে হয়। এবার পারফরমেন্স টেস্ট করার পালা। আমরা AnTuTu স্কোর পেয়েছি 7,65,939, গিগবেঞ্চে সিঙ্গেল করে 906, মাল্টি করে পেয়েছি 2,903। আমাদের কাছে এই প্রসেসটা একেবারেই নতুন, সো তুলনা করে দেখাতে পারছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই চিপসেট থেকে আরও বেটার পারফরমেন্স বের করে আনা দরকার। আরেকটা ফোনের রিভিউ আমরা করেছি কয়েকদিন আগে, সেটা স্কোর এর থেকে বেশ খানিকটা বেশি এসেছিল। টেকনো এই ফোনের পারফরমেন্সে 6 বছরের গ্যারান্টি দিচ্ছে, মানে এই জিনিসটা না বুঝি না ঠিক মতো। ধরেন আমার ফোনটা স্লো হয়ে গেল, তখন কি টেকনো আমাকে আরেকটা ফোন দিবে? উত্তরের অপেক্ষায় রইলাম টেকনো। এনিওয়ে ভালো অ্যাপ্রোচ। তবে একটা জিনিস বলে রাখি এখানে, এটা একটা 5G ফোন। এই ফোনের বৈশিষ্ট্য হচ্ছে এটা 5G, অনেক বেশি পাওয়ারফুল চিপসেট কিন্তু এটা না, এন্ট্রি লেভেলের একটা 5G চিপসেট। এর কাছ থেকে ডিসেন্ট পারফরমেন্স আপনি পাবেন। এইটা অ্যাট দ্য সেম টাইম একটা ফিউচার প্রুফ ফোন, কারণ আমাদের দেশে 5G অলরেডি অ্যাভেলেবেল এবং বেশ কিছু জায়গায় আমি 5G নিজেই পেয়েছি। সো এই সময়ে এসে আমার মনে হয় যে 5G ফোন কেনাই ভালো, যদি আপনার বাজেট অ্যালাউ করে। আবার কিছু কিছু কোম্পানি দেখতেছি যে এর চাইতে বেশি দামে 4G ফোন বিক্রি করতেছে, আমার মনে হয় ওইটা ফিউচার প্রুফ না। নতুন প্রসেসর গেমিং টেস্ট না করলে কি হয়? আমরা বেশ কিছু পপুলার গেম ট্রাই করেছি, যেমন পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্সে আমরা আলট্রা ফ্রেম রেট দিয়ে খেলতে পেরেছি এবং ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিংস HDR দেওয়া যাবে আর ফ্রেম রেট আপনি আলট্রা এনেবল করতে পারবেন। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স এবং ফ্রেম রেট দুটোই ভেরি হাই থাকে, তবে আপনি চাইলে ম্যাক্সিমাম হাই সেটিংসে এনেবল করতে পারবেন। গেম প্লে যথেষ্ট প্লেয়েবল আমার কাছে মনে হয়েছে, যদিও অনেক বেশি এক্সপেকটেশন করলে আপনি একটু হতাশ হতে পারেন। ফ্রি ফায়ার কথা আর কি বলবো, স্মুথ গ্রাফিক্স সেটিংসে হাই ফ্রেম রেটে আমরা খেলতে পেরেছি। অ্যাসফল্ট 9-ও আমরা তেমন কোনো কম্প্রোমাইজ করি নাই। লং সেশনে গেমিং এর সময় ফোনটা মোটামুটি হিট হয়, তবে অ্যালার্মিং লেভেলের আমাদের কাছে মনে হয় নাই। সো আপনি যদি হালকা পাতলা গেমিং করেন তাহলে ঠিক আছে, তবে হাই এন্ড গেমিং এর কাছ থেকে আশা না করাই ভালো। ব্যাটারি এই ফোনের একটা প্রধান কেএসপি এবং 8000 mAh এর ব্যাটারি জিনিসটা কিন্তু বেশ ভালো। 2026-এর শুরুর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি নিয়ে তুলকালাম কাণ্ড চলতেছে, এটা আমাদের জন্য অবশ্য ভালো। সেই সঙ্গে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, বক্সের মধ্যে চার্জিং ব্রিকও আপনি পেয়ে যাবেন। 8000 mAh 45 ওয়াট, এটা বেশ ভালো একটা কম্বো বলে আমার কাছে মনে হচ্ছে। এইবার এই ফোনের একটা নেগেটিভ দিক নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে, আমার পার্সোনাল অবজারভেশন। এত সুন্দর ফোন, এত কিছু, কোনো স্টেরিও স্পিকার নাই। মানে শুরুতে আমি ভাবছিলাম যে কি রে, আমার ফোনের সমস্যা নাকি? টেকনোর এই ফোনে স্টেরিও স্পিকার থাকবে না, এটা তো হতে পারে না, কারণ অনেক কম দামি ফোনে আমরা দেখছি 12-13 হাজার টাকা দামের ফোনেও স্টেরিও স্পিকার দেখছি, 37,000 টাকা দামের ফোনে স্টেরিও স্পিকার থাকবে না। পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে আসলেও নাই। এটা আসলে একটা ড্রব্যাক। যেভাবেই হোক একটা স্টেরিও স্পিকারের ব্যবস্থা করা উচিত ছিল এখানে আর কি টেকনোর। বাই দ্য ওয়ে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট আমার কাছে মনে হয়েছে। সিঙ্গেল ফায়ারিং যে স্পিকারটা আছে, যদিও বেজের একটু ঘাটতি ছিল, পাতলা ফোন, এখানে আসলে অত বেশি বেজ বা লাউডনেস প্রডিউস করা বেশ মুশকিল। অল রাইট, আমরা ক্যামেরাতে চলে আসি। ক্যামেরাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, আর সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। তবে নেই কোনো আলট্রা ওয়াইড শুটার, টেলিফটো লেন্স তো দূর কি বাত। এটা অবশ্যই এই দামের একটা ফোনের ক্ষেত্রে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাই দ্য ওয়ে ছবির কোয়ালিটি ডিসেন্ট আমি পেয়েছি, তবে টু বি ভেরি অনেস্ট টেকনো ছবির ক্ষেত্রে বেশ এগিয়েছে বিগত কয়েক বছরে, এবং এই ফোনের দামও 37,000 টাকা। সেই লেভেলের পিকচার কোয়ালিটির কাছ থেকে আমরা পাই নাই যে আমরা বলবো ওয়াও কি দারুণ ছবি।
ওইটা না, ডিসেন্ট, তবে আর একটু বেশি আমি আশা করেছিলাম। ডে লাইটে ছবি ঠিকঠাক আছে, তবে আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে। কালার টোন মোটামুটি ঠিক আছে, ডাইনামিক রেঞ্জ এভারেজ, আর শার্পনেস এবং ডিটেইলের ঘাটতি আমি একটু পেয়েছি কিছু কিছু ছবিতে। তবে হোয়াইট ব্যালেন্স এবং এক্সপোজারটা এআই দিয়ে বেশ খানিকটা এনহান্স করতে পারলেও সবটুকু ঠিকঠাক মতো সব ছবিতে পারে না। পোর্ট্রেটে এসে একটু হতাশ আমি হয়েছি ভাই, সাবজেক্ট সেপারেট করতে প্রচুর স্ট্রাগল করে আর এজগুলা স্মাচ করে ফেলে অনেক ছবিতে। কিছু কিছু সময় আবার বেশ ভালোই ডিটেক্ট করতে পারে, বাট বেশ কয়েকটা ছবি আপনাকে তুলে একটা ভালো ছবি সিলেক্ট করতে হবে। আই গেস এটা সফটওয়্যারের কোনো লিমিটেশন, পরবর্তী কোনো একটা আপডেটে এটা ঠিক হবে। সেলফি ছবিতেও তেমন কোনো স্পেশালিটি নাই, তবে আপনি যদি জুম না করেন তাহলে এর কাছ থেকে যথেষ্ট সোশ্যাল মিডিয়া ছবি আপনি পাবেন। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ এবং সেটা সামনে পেছনে দুইটা ক্যামেরাতেই। স্টেবিলিটি খুব ভালো না, তবে কাজ চলে যাবে আপনার। NFC আছে, IR ব্লাস্টার আছে, ফ্রি লিঙ্কও আছে, মানে টেকনোফোনের সঙ্গে আরেকটা টেকনোফোনের কানেকশন আপনি এস্টাবলিশ করতে পারবেন কোনো রকম নেটওয়ার্ক ছাড়াও, সেটা একটা ভালো দিক। ব্লুটুথ 5.4 আছে, সেটাও একটা ভালো দিক। তবে ওয়াইফাই 5 আমার মনে হয় ফোন কোম্পানিগুলোকে 30,000 টাকার বেশি বাজেটের ফোনে অবশ্যই ওয়াইফাই 6 অন্তত দেওয়া উচিত। 6E আমি চাচ্ছি না, 7 তো প্রশ্নে ওঠে না, 6টা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এআই এর অভাব নাই, প্রচুর এআই ফিচার তারা ইন্টিগ্রেট করেছে। এলা হচ্ছে টেকনোর এআই নাম। ইউটিউব স্মার্ট সামারি নামক একটা ফিচার আছে যেটা যথেষ্ট কাজের আমার কাছে মনে হয়। আর এআই রাইটিং, এআই ফটো অ্যাসিস্ট্যান্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এগুলো তো পুরোনো জিনিস, আর ব্যাকগ্রাউন্ড এক্সটেন্ডার, এই সমস্ত ফিচার আপনি পাবেন। আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে সব এআই আসলে এখনো উপযোগিতা তৈরি করতে পারে নাই। তবে আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে, অন ট্যাপ ট্রান্সফার। আপনি টেকনোফোন থেকে আইফোনে ফাইল ট্রান্সফার খুব ইজিলি করতে পারবেন এখন থেকে। এইটা কারো জন্য বেশ কাজের। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই ফোনের আজকের ভিডিওতে, এবং সরি ভাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য যেগুলো আপনাদের কাজে আসবে। ইনফ্যাক্ট আপনারা এই ফোন কেনেন বা না কেনেন, এই ইনফরমেশনগুলো যদি আপনি একটু গ্যাদার করতে পারেন ব্রেনের মধ্যে, আপনারা কেউ ঠকাইতে পারবে না ভাই। এনিওয়ে, চূড়ান্ত মতামত, এই ফোনটাতে বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ করেছে তারা কস্ট কাটিং করতে গিয়ে, যেমন মেমোরি কার্ড স্লট দেয় নাই, তারপরে LPDDR5X র্যাম দিছে, আবার রম দিছে UFS 2.2, এই জায়গায় একটু মিসম্যাচ হয়ে গিয়েছে। স্টেরিও স্পিকার দেয় নাই, ক্যামেরাতে কোনো আল্ট্রাওয়াইড শুটার নাই। সব কিছু মিলিয়ে এই ফোনটাতে কিছু জায়গায় একটু কমতি রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু জিনিস তারা অনেক ভালো দিয়েছে, যেটা এই দামের আশেপাশের অনেক কোম্পানির ফোনের চাইতে বেটার করেছে তারা। যেমন হিউজ ব্যাটারি দিয়েছে, খুব চমৎকার একটা ডিসপ্লে দিয়েছে, 5G ফোন, এই দামে অনেকে 4G ফোন বেচতেছে, সো তারা 5G চিপসেট দিছে। সব মিলায়া এই ফোনের যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড, আই থিঙ্ক এটা অন্যতম ভালো একটা ফোন হতে পারে যদি কিছু জিনিস আপনি কম্প্রোমাইজ করতে পারেন। আর যদি আপনার শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার হয়, বাজারে ফোনের অভাব নেই ভাই। অনেকে অফিসিয়াল ফোন খুঁজেন যে আমি লং রানে আমি একটা ভালো ফোন খুঁজতেছি, যে আমার অত রেসপেক্ট নিয়ে মাথা ব্যথা নাই, তাদের জন্য আমার মনে হয় এটা অন্যতম একটা ভালো চয়েস হতে পারে। আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। নট দ্য বেস্ট বাট নট টু ব্যাড ইদার, এরকম ফিল আমার কাছে মনে হয়েছে। আমি যদি এই ফোনটা কিনতাম তাহলে প্রত্যাশা করতাম যে এই ফোনের দাম হবে 30,000 টাকা, তাহলে আমার জন্য এটা বেস্ট ডিল হইতো। আপনার কাছে কি মনে হলো টেকনো পোভা কার্ভ 2 ফোনের ব্যাপারে আপনার ভাবনা কি? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।